আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অরুণিকা, লেখিকা সামিয়া বিনতে হামিদ। চলুন গল্পটি শুরু করি। থেমে থেমে গোলাবর্ষণের শব্দ, পুরো এলাকা জুড়ে আতঙ্ক। মানুষজন দরজা জানলা বন্ধ করে জড়সড় হয়ে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। গোলাগুলির শব্দে কেঁপে উঠছে অরুণিকা। তার চোখগুলো বড় বড় হয়ে আছে। কানে হাত দিয়ে সে বাবার কথা মতো চুপটি করে রান্নাঘরের ক্যাবিনেটে লুকিয়ে আছে। ক্যাবিনেটের দরজাটি ভালোভাবে বন্ধ হয় না, হালকা ফাঁকা থাকে। আর সেই ফাঁক দিয়ে অরুণিকা যতটুকু পারছে উকিঝুঁকি দিচ্ছে। সে কখনোই বাবার কথার অমান্য হয়নি, তাই সে যতক্ষণ বাবা বলবে না ততক্ষণ এখানেই বসে থাকবে। হঠাৎ রান্নাঘরে দৌড়ে প্রবেশ করার সময় মুখ থুবড়ে পড়ে গেলেন অরুণিকার চাচি। সে ফাঁক দিয়ে চাচির ক্রন্দনরত মুখটা দেখে ভয় পেয়ে গেল। তখনই কালো মুখোশধারী একজন লোক এসে বন্দুক তাক করলো চাচির পিঠ বরাবর। তারপর ঠাঠা শব্দ তুলে ঝাঁঝরা করে দিল তার পুরো শরীর। অরুণিকা ফুপিয়ে উঠল। তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরো হবে না। বাবার কথা মনে পড়তেই সে ক্যাবিনেটে থাকা প্রেসার কুকারের হাতলটি শক্ত করে চেপে ধরলো। সময়টা যেন শেষ হচ্ছে না। বাবা আসবে বলেও আসছে না। তার খুব গরম লাগছে। গরম ভাপে তার শরীর ঘেমে যাচ্ছে। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে ফাঁকা দরজাটি দিয়ে আবার বাইরে তাকালো। দেখলো বাইরে আগুন লেগেছে। রান্নাঘরের আশেপাশে সেই আগুনের ঝলকানি। অরুণিকা এবার মুখে হাত চেপে কেঁদে ফেললো। তার অভ্যাস, প্রথমে ফুপাতে থাকবে, তারপর কেউ কাছে টেনে নিলে বা আহ্লাদ দেখালেই তার শব্দ করে কান্নাকাটি শুরু হবে। আর এরপর তার সেই কান্না থামানোর ক্ষমতা একমাত্র তার বাবারই আছে। মিনিট 5 পর ক্যাবিনেটের দরজাটা কেউ বাইরে থেকে খুলল। অরুণিকা কেঁপে উঠল। সামনে তার বাবা, তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কপাল ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নাক ফেটে গেছে, মুখে দাগ হয়ে গেছে, পুরো পাঞ্জাবিতে রক্ত মাখামাখি হয়ে আছে। বাবাকে দেখে অরুণিকা কান্না করা ভুলে গেছে। সে তার বাবাকে প্রথম এই রূপে দেখেছে। বাবা এভাবে রং মাখামাখি করে তার সামনে কেন বসে আছে, এটাই সে বুঝতে পারছে না। জুবায়ের করিম চৌধুরী মেয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। তার হাতেও রক্তের দাগ। অরুণিকা বাবার হাতের দিকে তাকিয়ে বুঝলো, এবার বুঝি বাবা আদর করবে। তাই সে ঠোঁট ফুলিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জুবায়ের করিম মেয়েকে নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। অরুণিকা বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে আছে। গায়ে গরম ভাব লাগ, কিন্তু সে চোখ বন্ধ করে আছে। যতক্ষণ সে তার বাবার কোলে থাকবে তার কোনো ভয় নেই। অরুণিকা বুঝতে পারছে তার বাবার খুব কষ্ট হচ্ছে। আর বাবা এভাবে দৌড়াচ্ছে কেন, বিষয়টা খুব অবাক লাগছে তার। ঝোপের আড়ালে লুকিয়ে আছে 6 জন মাঝবয়সী ছেলে। আজ তাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। তাদের অবশ্য পিকনিকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আহনাফের নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর সেই তার চাচাতো ভাই আরাফ এবং বাকি বন্ধুদের জোর করে পিকনিকে নিয়ে যায়। তারা একই স্কুলে পড়ে, সেই সুবাদে তাদের একসাথেই ওঠা বসা। আর তাদের বন্ধুত্ব গলায় গলায়। পিকনিকের বাস নষ্ট হয়ে যাওয়ায় তারা সন্ধ্যার পরিবর্তে রাতেই বাসায় ফিরল। গাড়ি তাদের স্কুলে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 6 জন তাদের এলাকায় এসে পৌঁছালো। এলাকার বাইরে যত বাতি আছে আজ সবই নিভানো। তারা অবাক হয়ে মেইন গেট দিয়ে ঢুকলো। মেইন গেটে 4 জন গার্ড সবসময় বাড়ি পাহারা দেয়, কিন্তু আজ তো কাউকেই দেখা যাচ্ছে না। তারা ধীর পায়ে ভেতরে ঢুকতেই গোলাবর্ষণের শব্দ শুনে থেমে গেল। এরপর পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর 20-25 জন মুখোশধারী লোক তাদের বাড়ি থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। সেই লোকগুলোর হাতে ধারালো অস্ত্র আর বন্দুক। তারা ঝোপের আড়ালে থেকে আর বের হলো না। তবে এতটুকু বুঝে ফেলেছে তাদের সব শেষ হয়ে গেছে। ইমন নিঃশব্দে কাঁদছে। ইবান তার ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখিস, বাবা মা দাদা ভাই বড় আপু সবাই আমাদের জন্য ভেতরেই বসে আছে। হয়তো এই লোকগুলো কোনো কাজে এসেছে। ইমন বলল, কাজে এসেছে এটা তুই বলছিস ভাই? কাজে এলে আমরা এখানে বসে আছি কেন? ভেতরে যাই চল। তাহমিদ ফিসফিস করে বলল, ভাই আল্লাহর ওয়াস্তে চুপ কর, আমার এখন হাত পা কাঁপছে। সবাই ঠিক আছে তো? আরাফ সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই তোরা চিন্তা করিস না, ভেতরে কি হয়েছে আমরা জানি না, আশা করি সব ঠিক আছে। ভাবছি রাত হয়ে গেছে, যতক্ষণ বাসা থেকে ফোন দেবে না আমরা এখানেই থাকবো। আর আমরা পিকনিক থেকে দেরিতে ফিরছি, একটু পর সবাই চিন্তায় পড়ে অবশ্যই ফোন দেবে। তুর্য বলল, যদি কেউ ফোন না দেয়? এবার আহনাফ বলল, না দিলে সকাল পর্যন্ত এখানেই বসে থাকবি। আর কি,
এটা আবার কেমন প্রশ্ন? আহনাফ আর ইবানের ধৈর্য শক্তি একেবারেই কম, তবু আজ যেন তারা দুজন ধৈর্যের উপর ধৈর্য ধরেই যাচ্ছে। অনেকক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে তারা ঝোপের আড়াল থেকে মুখ তুলল। এলাকায় 5 হাত দূরে দূরে ল্যাম্পপোস্ট, আর সন্ধ্যার পরপরই সব জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আজ এখনো জ্বলছে না। তবু রাতের আকাশে সৃষ্টিকর্তা প্রদত্ত চাঁদের আলো যেন আজ তাদের অন্ধকার থেকে বেরোনোর পথ বের করে দিচ্ছে। আরাফ কাঁপা কণ্ঠে বলল, চাচ্চু। আরাফের চাচ্চু শব্দ শুনে সবাই ঝোপের আড়াল থেকে বের হয়ে জুবায়ের করিমের সামনে চলে এলো। জুবায়ের সাহেব প্রথমে ভয় পেয়েছিলেন, নিজের জন্য নয়, তার মেয়ের জন্য। পরক্ষণেই আরাফ আর আহনাফকে দেখে তিনি স্বস্তি পেলেন। তাদের ঝোপের দিকে নিয়ে গেলেন। তোমরা এখানে থেকো না, আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই। শুধু একটাই কথা বলার আছে, এই দেশে থাকা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তোমরা এই দেশ ছেড়ে দেবে। জুবায়ের সাহেব পাঞ্জাবির পকেট থেকে একটা রক্তাক্ত কাগজ বের করে দিয়ে বললেন, এখানে সব তথ্য দেওয়া আছে। এখন আর সবাইকে বিশ্বাস করার সময় নেই। তোমরা 6 জনের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল, তাই বেঁচে গেছো। আমার আরেকটা আমানত তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। জুবায়ের সাহেব অরুণিকাকে ঘাসের উপর নামিয়ে রাখলেন। মুখ উঠিয়ে দেখলেন তার ক্লান্ত মেয়ে বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। তিনি ঘাসের উপরেই অরুণিকাকে শুইয়ে দিলেন। আমাদের শত্রু আমাদের চোখের সামনেই ছিল, আমাদের সাথে প্রতারণা করেছে। তোমরাই এখন নিজেদের অভিভাবক, আর তোমাদের দায়িত্ব আমার মেয়ের অভিভাবক হওয়ার। ওকে একা ছাড়বে না, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার এই একটা আবদার রাখো। কথাটি বলে তিনি অরুণিকার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। আরাফ সাথে সাথে বলে উঠল, চাচ্চু, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাই। জুবায়ের সাহেব বললেন, আমি সেখানেই যাচ্ছি, কিন্তু একা একাই যাব। আমি নিশ্চিত ওদের কেউ এখনো বাইরে আছে। যদি থাকে আমাকে গুলি করে দেবে, আর যদি না থাকে আমি হয়তো হাসপাতালে পৌঁছাতে পারবো। পৌঁছে গেলেও বাঁচবো কিনা সন্দেহ। তোমরা পেছনের গেট দিয়ে মেইন রোডে উঠবে, সেখান থেকে আমবাগান চলে যাবে। বাকিটা তোমরা বুঝে নিতে পারবে। আর এখনই বেরিয়ে যাও। জুবায়ের সাহেবের অনুমান ঠিকই হলো। মুখোশধারী 4 জন লোক বাইরে দাঁড়িয়েছিল। তাদের ধারণা কেউ যদি বেঁচে থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বের হবে, আর নয়তো আগুনে পুড়েই মারা যাবে। আর তারা যেভাবে সবাইকে আঘাত করে এসেছে, রক্তক্ষরণ হয়েই কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। তাই কেউ বেঁচে থাকলে মেইন গেট দিয়ে বের হয়ে অবশ্যই হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে, আর সেই সুযোগে তাকেও মেরে ফেলা যাবে। পরপর 4 বার গুলির শব্দ ভেসে আসতেই অরুণিকা কেঁপে উঠল। চোখ খুলে দেখলো সে এখনো কোলে আছে, চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু এই কোল তো তার বাবার কোল না। সে ভয় পেয়ে গেল, আরো শক্ত করে সেই মানুষটাকে চেপে ধরল। যদি বাবা হয় তাহলে বুঝবে অরুণিকা ভয় পাচ্ছে, কিন্তু এই মানুষটা তো থামছে না, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। পেছনের গেট তালা দিয়ে বন্ধ করা, বাইরে অনেক কাঁটাতার। তবে গেট টপকে বের হওয়ার অভ্যাস তাদের আছে, কিন্তু অরুণিকাকে নিয়ে কিভাবে গেট দিয়ে বের হবে? ইমান আর তুর্য গেট টপকে সাবধানে নেমে পড়ল। অপর পাশ থেকে কাঁটাতারের কিছু অংশ সরালো। এবার তাহমিদ বলল, অরুণিকাকে উঠিয়ে এদিক থেকে ফেলে দেব? ইমান ধরে ফেলবে। তুর্য বলল, ও যদি ব্যথা পায়? আরাফ খুব আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না। আরাফ তার কোল থেকে অরুণিকাকে নামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি, তুমি উপর থেকে লাফ দিবে। অরুণিকা ফ্যাল করে আরাফের দিকে তাকিয়ে রইল, আর আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কিছু বলল না। পাশে আহনাফকে দেখে ভয়ে তার মুখ ছোট হয়ে গেছে। আহনাফ তাকে উঠতে বসতে ভয় দেখায়। সে মনে মনে ভাবছে, আহনাফই হয়তো এসব করছে। এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আহনাফের নতুন ফন্দি। অরুণিকার চলন বলন না দেখে আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, উঠবা তুমি নাকি ছুঁড়ে মারবো? অরুণিকা আরাফের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আহনাফ থেকে আড়াল করে রাখলো। ইবান অপাশ থেকে বিরক্ত হয়ে বলল, ভাই, প্রচন্ড ভয় লাগছে। এখন এই মেয়ের জন্য আমরা বিপদে পড়বো। ওকে তাড়াতাড়ি তুলে এদিকে আন, ওরা যদি আবার এদিকে চলে আসে। আরাফ এবার অরুণিকাকে কোলে করে গেটের ওপারে নিয়ে এলো। ব্যথায় সে আর হাত নাড়তে পারছে না। কাঁটাতারের কিছু অংশ তার হাতে ঢুকেছে, রক্ত বেরোচ্ছে হয়তো, কিন্তু এই মুহূর্তে এত কিছু দেখার সময় নেই। সবাই গেট টপকানোর পর তারগুলো গেটের সামনে দিয়ে তুর্য ব্যাগ থেকে পানির বোতল বের করে তার উপরে ঢেলে দিল। তুর্যকে পানি ঢালতে দেখে তাহমিদ বলল, এটা তার, কোনো গাছ না। হ্যাঁ আমি জানি। আরাফের হাত থেকে রক্ত পড়ছে, ওরা যদি এদিকে এসে রক্ত দেখে ভাববে কেউ পালানোর চেষ্টা করেছে, তাই পানি ঢেলে দিলাম।
তারা পেছন দিয়ে এসে বড় বড় গাছ পেরিয়ে সামনে যেতে লাগলো। আর পেছন থেকে তারা তাদের যার যার বাড়ির দিকে তাকিয়ে রইল। আগুনের ধোঁয়ায় আকাশ লালচে হয়ে গেছে, অথচ কেউ আগুন নিভাতে আসেনি। পান থেকে চুন খসতেই যেখানে মিডিয়ার লোক এসে জড়ো হয়, সেই রাস্তায় একটা মানুষও নেই। তাহলে সবাই কি তাদের ভুলে গেছে? মৈত্রী গ্রুপকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? আর সাধারণ মানুষ যারা তাদের ভালোবাসতো, তারা আজ সেই ভালোবাসা কোথায় হারিয়ে ফেলেছে? তারা এতগুলো মানুষের হত্যার প্রতিবাদ করছে না কেন? 6 জন 15-16 বছরের ছেলে আর তাদের কোলে 4 বছর বয়সী অরুণিকা, তারা ছুটে যাচ্ছে অজানা গন্তব্যে। এই পৃথিবীতে বাবা মা বা কোনো অভিভাবক ছাড়া বড় হওয়া সহজ নয়, অনেক জটিল ব্যাপার। আর সেই জটিলতার পথে পা বাড়াচ্ছে 7টি জীবন। বাস স্টেশনের ব্রেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে অরুণিকা। তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলছে ইমন। অরুণিকা ইমনকে কাঁদতে দেখে মাথা নামিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। ইমন কিছুটা বিরক্ত হয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে জিজ্ঞাসা করলো, এভাবে হাঁ করে কি দেখছো? অরুণিকা ফেল ফেল করে চেয়ে রইল। ইমন এবার অরুণিকার মাথার এলোমেলো চুলগুলো আঙ্গুল চালিয়ে ঠিক করে বলল, তুমি তো তখন বাসায় ছিলে, তুমি কি কাউকে দেখেছ? ওদের কাউকে চেনো? অরুণিকা ইমনের কথার আগামাতা কিছুই বুঝলো না। সে ইমনের প্রশ্ন শুনে এতটুকু বুঝলো ইমন এখন তার সাথে কথা বলতে আগ্রহী। তাই সে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাবা কোথায়? ইমন এই প্রশ্ন শুনে আবার ভেঙে পড়ল। তার চোখের কোণে অশ্রু ভিড় জমিয়েছে। সে ঠোঁট চেপে বলল, একটা রাক্ষস এসে সবাইকে খেয়ে ফেলেছে। অরুণিকা ইমনের দিকে তাকিয়ে বলল, বাবাকেও খেয়ে ফেলেছে? হ্যাঁ। অরুণিকা ঠোঁট ফুলিয়ে বসে রইল। এখনই হয়তো কেঁদে দেবে। আরাফ দূর থেকে অরুণিকার কাঁদো কাঁদো মুখ দেখে তার দিকে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসলো আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে? খিদে পেয়েছে? অরুণিকা ইমনকে দেখিয়ে দিয়ে বলল, ও বলছে বাবাকে রাক্ষস খেয়ে ফেলেছে, আমি বাবার কাছে যাব। আরাফ ইমনের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব ওকে কেন বলছিস? ইমন বিরক্ত হয়ে বলল, ও ভেতরে কেন বসেছিল? ও কাউকে দেখেনি। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের পরিবারকে কে হত্যা করেছে? ভাই, আমরা অনাথ হয়ে গেছি। এভাবে কেউ এসে আমাদের জীবনটা ধ্বংস করে দিল। এভাবে কাউকে মেরে ফেলা কি এত সহজ? বাড়ির ভেতরে এত গার্ড, ওরা কি ঘুমাচ্ছিল? এখন আমাদের ভবিষ্যৎ কোথায় বল? তুই শান্ত হবি? শোন, অরুকে আর কখনো অমন কথা বলবি না। ইমন বিরক্ত হয়ে বলল, তুই বোঝা তোর অরুকে। ইমন হন হন করে উঠে চলে গেল। অরুণিকা ফুপিয়ে উঠল, বলতে লাগলো, বাবাকে কি সত্যি রাক্ষস খেয়ে ফেলেছে? আরাফ অরুণিকার 2 গালে 2 হাত রেখে বলল, না, চাচ্চু বাসায় আছে। বাবা এখানে আসেনি কেন? চাচ্চু একটু অসুস্থ, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। মা কোথায়? চাচি তো চাচ্চুর সাথেই আছে। আর ওই লোকটা চাচিকে ওভাবে কেন মেরেছে? আহনাফ দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অরুণিকার প্রশ্ন শুনে সে দৌড়ে এগিয়ে এলো। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি দেখেছো লোকটাকে? হ্যাঁ, চাচিকে মেরেছে। কি করেছে? বন্দুক দিয়ে ঢিসুম ঢিসুম করে মেরেছে। চাচি অনেক কেঁদেছে। আহনাফ পুপিয়ে কেঁদে উঠল। বেঞ্চের উপর কয়েকবার জোরে আঘাত করে ফুঁসতে ফুঁসতে বলল, আমি ওদের সব কটাকে মেরে ফেলবো, আমি কাউকে ছাড়বো না। আরাফ বলল, ছাড়ার প্রশ্নই আসে না। হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এটা এখন সম্ভব না। আমরা জানি না ওরা কারা, কেনই বা এভাবে সবাইকে মেরেছে। বাবা বলেছিলেন আমাদের অনেক শত্রু, কিন্তু শত্রু এত জঘন্য হয়, এত নিকৃষ্ট হয়, তাদের একটু মায়া হয়নি? দিশান, ওর তো মাত্র 2 বছর, ওকেও কি মেরে ফেলেছে? ছোট চাচি প্রেগনেন্ট ছিল, ওনাকেও মেরে ফেলেছে। তাহমিদের দাদি প্যারালাইজড, ওনাকে দেখেও কি মায়া হয়নি? তুর্য আরাফ আর আহনাফের দিকে এগিয়ে এসে বলল, এখন রহমত চাচা আমাদের আজ রাতের বাসেই সিলেট চলে যেতে বলছেন। এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুলের শিক্ষকদের মাধ্যমে যদি জানতে পারে আমরা স্কুল থেকে পিকনিকে গিয়েছি, ওরা বুঝবে আমরা বেঁচে আছি। রহমত চাচা বলছেন ওরা তদন্ত করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আর তদন্ত করলে স্কুল থেকে আমাদের ছবি পাওয়া যাবে, তখন আমরা সবাই শেষ। পেছন থেকে রহমত সাহেব তাদের দিকে এগিয়ে এলেন। রহমত সাহেবকে এদিকে আসতে দেখে ইবান, ইমন ও তাহমিদও সেদিকে এগিয়ে এলো। রহমত সাহেব বললেন, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি মৈত্রী গ্রুপের সবাইকে চিনি। তোমাদের বাবারা অনেক বছর আগে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। আরাফের বাবা আহরাম চৌধুরী আমার মায়ের চিকিৎসার পুরো টাকা দিয়েছিলেন। আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গিয়েছিল, তাকে 2 পায়ে দাঁড় করাতে সাহায্য করেছে তাহমিদের বাবা আলিম হোসেন সাহেব। আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের এলাকার একজন পাহারাদার থেকেই খবর পেয়েছিলাম তোমাদের বাড়ির কিছু পাহারাদার
মৈত্রী গ্রুপের সাথে সংযুক্ত কিছু কর্মচারী আর দুই একজন বিশ্বস্ত মানুষ এই ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটাতে সাহায্য করেছে। এটা আজ সকালেই আমাকে তোমাদের এলাকার সেই পাহারাদার জানিয়েছে। সে বলেছে তারও হয়তো বাঁচার সম্ভাবনা নেই। আমি তার সাথে আর যোগাযোগ করিনি। আজ সন্ধ্যায় জুবায়ের সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। তাদের পালানোর সব রাস্তা বন্ধ। তবু আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে। তোমরা বাইরে ছিলে, এটা আমি জানতাম, কিন্তু কোথায় ছিলে এটা জানা সম্ভব হয়নি। তোমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল, তাই তোমরা ওদের সামনে পড়নি। এখন আমার দায়িত্ব তোমাদের নিরাপদ স্থানে পাঠানো। এই ঘটনা যতদিন শিথিল হবে না তোমাদের সিলেট থাকতে হবে। এরপর সুযোগ বুঝে তোমাদের ইন্ডিয়া পাঠিয়ে দেব। তাহমিদ অবাক হয়ে বলল, আমরা ইন্ডিয়া কেন যাব? এখানে কেন থাকবো না? তোমাদের এখন নিজেদের তৈরি করতে হবে। তোমরা কি চাও না সেই খুনিদের শাস্তি হোক? অবশ্যই চাই। তাহলে এখন আগে নিজেদের বাঁচাও। ইভান বলল, কিন্তু আমাদের সাথে তো পাসপোর্ট নেই। ওটা হয়ে যাবে, ইমন বলে উঠল। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকার চিন্তা করো না। আমি যতদিন বেঁচে আছি তোমাদের পড়াশোনা, থাকা খাওয়ার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। হয়তো আমার এত সামর্থ্য নেই, তাই আগে থেকেই বলে দিচ্ছি তোমাদেরও অনেক কষ্ট করতে হবে। তোমরা যেই পরিবেশে বড় হয়েছো সেই পরিবেশ সামনে আর পাবে না। যদিও তোমাদের অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা জমা আছে, কিন্তু এসব তুলতে গেলে তোমাদেরই ক্ষতি হবে। তাই আপাতত তোমরা একটু কষ্ট করো। আহনাফ বলল, এখন তাহলে আমরা সিলেট যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ায় তো আমরা কিছুই চিনি না। ওখানে আমার এক আত্মীয় আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না। টিকিট কেটে আমবাগান থেকে সিলেটগামী বাসে উঠে পড়ল 7 জন। সাথে ছিল রহমত সাহেব। অরুণিকা বসেছিল আরাফের পাশে। এই প্রথম সে বাসে উঠেছে। একদিন বাবা তার জন্য খেলনার বাস কিনে এনেছিল, আর আজ সে এত বড় বাস দেখছে, কারণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তাকে বের হতে হয়নি। তার বাবা চাচারা যশস্বী ব্যক্তিত্ব, তাদের বাসা থেকে বের হতে বডিগার্ড প্রয়োজন, আর বাড়ির বাইরে খেলার ব্যবস্থা আছে। ডাক্তারের প্রয়োজন হলে বাড়িতেই চলে আসে। শপিং মলেও যাওয়ার প্রয়োজন হয়নি, সবকিছু অনলাইনেই হয়ে যায়। তাই সে 4 বছরে শুধু একবার বাবার সাথে ঢাকায় গিয়েছিল, আর অনেক ছোট বয়সে দেশের বাইরে গিয়েছিল। তার তো সেটাও মনে নেই, কিন্তু আজ সে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছে, তাই সে খুব উৎসুক। অরুণিকা জানে না সে কি হারিয়ে ফেলেছে। তার তো এখনো বোঝার বয়স হয়নি। বুঝতে পারলে কি তার কান্না থামিয়ে রাখা যেত? অরুণিকার বাবার 4 ভাই ছিল। বাবা মা, চাচা চাচি, দাদা দাদিদের নিয়েই তাদের বড় পরিবার। অরুণিকার দাদা কবির চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন, তবে তার ছেলেরা পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোযোগ দেয়। আরাফ চৌধুরী তারই বড় ছেলে। আহরাম চৌধুরীর একমাত্র সন্তান। আরাফের মা তাকে জন্ম দেওয়ার 3 বছর পর মারা যান। অরুণিকার বাবা জুবায়ের করিম চৌধুরী তার দাদা দাদির মেজ ছেলে। অরুণিকার বড় ভাই জিহান চৌধুরী সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিল। 1 সপ্তাহ আগেই সে ছুটিতে বাড়িতে ফিরেছিল। হয়তো মৃত্যুই তাকে ডেকে এনেছিল। অরুণিকার ছোট ভাই জিসান চৌধুরী এই বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সেও ট্রেনিং শেষে বাসায় ফিরেছিল। আহনাফ চৌধুরী অরুণিকার সেজ চাচা আনিস চৌধুরীর একমাত্র ছেলে, আর তাদের ছোট চাচা জামান চৌধুরীর ঘরে ছিল 2 বছর বয়সী ছেলে দিশান। আর খুব শীঘ্রই হয়তো দিশানের কোনো ভাই বোন আসতো, কিন্তু ছোট্ট শিশুটি আর পৃথিবীর আলো দেখতে পেল না। ইমতিয়াজ মাহবুব ও তার স্ত্রীর 3 সন্তান, ঈশিতা, ইভান আর ইমন। আর তাদের এই ছোট্ট পরিবার তাদের দাদাকে নিয়েই ছিল। তাহমিদ হোসেন তার বাবা মায়ের ছোট ছেলে, আর তার বড় 2 ভাই মৈত্রী গ্রুপের সাথে যুক্ত ছিল। তাহমিদের দাদি প্যারালাইজড রোগী ছিলেন, আর তার দাদা ছিলেন একজন শহীদ মুক্তিযোদ্ধা। অরুণিকার বাবার খুব কাছের বন্ধু হাকিম আহমেদের বড় ছেলে তুর্য আহমেদ। তুর্যের 13 বছর বয়সী ছোট বোন ছিল। তারা সবাই একই এলাকায় থাকতো। তাদের বাড়িও ছিল পাশাপাশি। তাছাড়া তাদের আত্মীয় স্বজনরাও সেই এলাকায় থাকতো। সেই এলাকার মোট 80-90 জন মানুষ এক রাতেই নিঃশেষ হয়ে গেল। তাদের বাবাদের মতো তারা 6 জনও খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধুরা কি একে অপরের অভিভাবক হতে পারে? অরুণিকা অন্ধকারে বাসের বন্ধ জানালার দিকে তাকিয়ে রইল। বাসে বসে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অরুণিকার ঘুম আসছে না। রাতে মাকে ছাড়া তার ঘুম আসে না। এখন তো মাও পাশে নেই। যখন সেই বন্দুকধারী মানুষগুলো বাসায় ঢোকার চেষ্টা করছিল, তখনই তার বাবা তাকে রান্নাঘরের ক্যাবিনেটে লুকিয়ে রেখেছিল। এরপর সে শুধু সেজ চাচিকেই দেখেছে। অরুণিকা বাসের সিটে পা তুলে বসে রইল। মশা তার পায়ে কামড় দিয়েছে। এটা নিয়েই সে চুপচাপ গবেষণা করতে লাগলো। নিজে নিজেই পায়ে ফু দিচ্ছে, আর কানে হাত দিয়ে ফোনে কথা বলার ভঙ্গিতে বিড়বিড় করে বলছে, বাবা দেখো আমাকে মশা কামড়াচ্ছে, তুমি আমাকে মশার স্প্রে দাওনি কেন? হ্যালো বাবা,
তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। অরুণিকার কণ্ঠ শুনে আরাফের ঘুম ভেঙে গেল। সে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আরাফ, আমি বাবার সাথে ফোনে কথা বলছি। দেখছো না? বাবাকে বলছি এখানে অনেক মশা। আরাফ সিটের উপর থেকে তার ব্যাগ নামিয়ে তার পরনের একটা টি শার্ট বের করে সেটা দিয়ে অরুণিকাকে ঢেকে দিল। অরুণিকার চাদরটা গায়ে দিয়ে আহনাফ বেঘরে ঘুমাচ্ছে, তাই আরাফ আর তাকে ডাকলো না। আরাফ সিটে বসতেই অরুণিকা বলল, আমি চিচি করব। অরুণিকার কথা শুনেই আরাফ চুপসে গেল। সে জানালা খুলে আশেপাশে দেখতে লাগলো। তারা এখন মহাসড়কে। এখানে আশেপাশে কোনো টয়লেটও নেই। আরাফ রহমত সাহেবকে ডেকে বলতেই তিনি বাস দাঁড় করালেন। আরাফ বাস থেকে নামতেই রহমত চাচা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, ওই দিকটাই নিয়ে যাও। অরুণিকা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আরাফ অরুণিকাকে পানির বোতল ধরিয়ে দিয়ে বলল, তোমার হয়ে গেলে আমাকে ডেকে দিও, আমি ওদিকে দাঁড়াচ্ছি। বাথরুম কোথায়? আমি এখানে বাথরুম কোথায় পাবো? অরুণিকা অন্ধকারে এদিক ওদিক দৌড়াচ্ছিল। সে কেঁদেই ফেলবে। শেষমেশ রহমত চাচা বাস থেকে একজন মহিলা যাত্রীকে ডেকে আনলেন। মহিলা যাত্রীটির একটু সন্দেহ হলো। তিনি অরুণিকাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কোথায়? বাবা ডাক্তারের কাছে গেছে, মা বাবার সাথে আছে। তুমি এদের চেনো? অরুণিকা মাথা নেড়ে বলল, তারপর আরাফকে দেখিয়ে বলল, ওই যে আরাফ। মহিলাটি আবার জিজ্ঞাসা করলেন, ও কে হয় তোমার? ভাইয়া। মহিলাটি ভাবলো হয়তো ভাইয়ের সাথেই যাচ্ছে। তিনি আর প্রশ্ন করলেন না। তার সন্দেহ না কাটলেও তিনি মাথা ঘামালেন না। অন্যের সন্তান, তার কি বা যায় আসে। মহিলাটি বাসে ওঠার সময় আরাফ তাকে ধন্যবাদ জানালো। এরপর বাস আবার চলতে শুরু করলো। এবার অরুণিকা ঘুমিয়ে গেছে। তার ঘুম ভাঙলো সকালে। ঘুম থেকে উঠেই দেখলো সে আরাফের কোলে, আর সবাই ব্যাগপত্র নিয়ে কাদা মাখা রাস্তায় হাঁটছে। অরুণিকা আশেপাশে দেখতে লাগলো। আরাফ আহনাফকে বলল, এবার তুই ওকে নে, আমার হাত ব্যথা করছে। আহনাফ জোর গলায় বলল, না, আমি নিজেই হাঁটতে পারছি না, ওকে নিয়ে আমি ধপাস করে পড়বো। রহমত চাচা বললেন, আমাকে দাও। অরুণিকা রহমত সাহেবকে আগে কখনোই দেখেনি, তাই সে তার কোলে না ওঠার জন্য টুপ করে চোখ বন্ধ করে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। ইবান তা দেখে বলল, ওকে হাঁটা, তখন মজা বুঝবে। তুর্য ইবানের কথা শুনে বলল, ভাই, বাচ্চা মেয়ে, এমন করে বলিস কেন? অরুণিকা চোখ খিচে আছে। তার চোখ দেখে রহমত সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরাই ওর খেয়াল রাখতে পারবে, তোমরাই পারবে ওর দায়িত্ব নিতে। কাদায় হাঁটতে হাঁটতে 6 বন্ধুরই পা ব্যথা হয়ে গেছে। এদিকে কাঁধে ব্যাগ তো আছেই, আর আরাফের কোল থেকে অরুণিকার নামার কোনো লক্ষণই নেই, তাই তার হাতেও প্রচন্ড ব্যথা করছে। আরাফের বাচ্চা কোলে নিয়ে হাঁটা চলার অভ্যাস নেই। কোলে নিলেও 5 মিনিটের বেশি রাখেনি। আর আজ প্রায় 1 ঘন্টা ধরেই অরুণিকাকে কোলে নিয়ে আছে। 8 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় পার করলো তারা। কাদায় হাঁটার অভ্যাস না থাকায় এত সময় লাগলো। রাস্তাটা এত ছোট যে সেদিকে গাড়ি প্রবেশের কোনো সুযোগ নেই। আর 3 চাকার রিক্সাও রাস্তায় পাওয়া যায়নি। বৃষ্টিতে গ্রামটি একদম জনমানব শূন্য হয়ে গেছে। আরেকটু এগিয়ে যেতেই ইটের রাস্তা দেখা গেল। যদিও ভাঙ্গা ইটের রাস্তা, তবু অন্তত সহজে হাঁটা যাবে। ইটের রাস্তা দেখেই ইমন খুশিতে গদগদ হয়ে সেদিকেই দেখিয়ে দিতে দিতে বলল, ভাই, এখন একটু শান্তিতে হাঁটা যাবে। ব্যাস, এমনি ইটের রাস্তায় পা দেওয়ার আগেই ইমন পা পিছলে ব্যাগ সহ ধপাস করে কাদার উপরে পড়ে গেল। শব্দ শুনে অরুণিকা ইমনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। অরুণিকাকে হাসতে দেখে ইমন প্রচন্ড লজ্জা পেল। বাচ্চা একটা মেয়ের সামনে সে এভাবে নিচে পড়ে গেল। তার উপর রহমত চাচাও আছেন। অচেনা মানুষের সামনে এভাবে সম্মানহানি না হলেও পারত। ইবান আর তুর্য ইমনকে টেনে তুলল। অরুণিকার হাসির ঢেউ যেন এবার উপচে পড়ল। সে একটা আঙ্গুল ইমনের দিকে তাক করে আরেক হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাসার চেয়ে অভিনয় করছেই বেশি। এবার ইবান অরুণিকার দিকে বড় বড় করে তাকাতেই সে আবার মুখ ঘুরিয়ে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। হাঁটতে হাঁটতে তারা 4 চালা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালো। আনাফ ঘরটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাকিরা চুপ। তারা বুঝেছে এটাই তাদের নতুন বাসস্থান। তবু তুর্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, আমাদের এখানেই থাকতে হবে? রহমত চাচা মলিন মুখে বললেন, বাবা, কয়েকটা দিন কষ্ট করো না হয়। আমি সব ব্যবস্থা করে তোমাদের দেশের বাইরে পাঠিয়ে দেব। ওখানে তোমরা এর চেয়ে ভালো ঘরেই থাকবে। তাহমিদ ঘরে ঢুকতেই কাঠের চৌখাটে হোঁচট খেয়ে ঘরের ভেতরে গিয়েই পড়ল। কোনোভাবে পা গুটিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, শুরুটাই যদি এমন হয় তাহলে এর শেষটা কেমন হবে? আরাফ বলল, শুরুটা কষ্টের হলেই তো সমাপ্তি সুন্দর হবে। আরাফ মুখে একথা বলে বাকিদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেও সে ঘরটা দেখে মনে মনে দমেই গেছে। শুরুতেই বসার ঘরের মতোই লম্বাটে ঘর, ভেতরে একটা দরজা, দরজার ওপারে অনেক বড় একটা রুম, আর সেই রুমে একটাই জানালা, জানালাটির পাশেই আরেকটা দরজা।
ইভান সেই দরজাটি খুলে অবাক কণ্ঠে বলল, ওয়াশরুম কোথায়? রান্নাঘরও তো নেই। রহমত চাচা সেই দরজা দিয়ে বের হয়ে এক পাশে দেখিয়ে বললেন, ওটা টয়লেট আর পাশেরটা গোসলখানা। রান্নার চুলাটা বৃষ্টিতে ভিজে ভেঙে গেছে। মাটির চুলা তো, তাই। তোমাদের তো রান্না করতে হবে না, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমিই করে দেব। রহমত চাচার কথা শুনে তারা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। রহমত সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দেবেন। তিনি চলে যাওয়ার পর ইমন ফ্রেশ হতে চলে গেল। কাঁচা টয়লেট, তার উপর টিউবওয়েল চেপে বালতিতে পানি ভর্তি করা, কি একটা নতুন ঝামেলায় পড়লো সে। বালতি থেকে পানি নিয়ে কি কাদা পরিষ্কার করা যায়? এক পাশের কাদা তুলতে তুলতে বালতি খালি হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পরে সে মনের মতো নিজেকে পরিচ্ছন্ন করে বেরিয়ে এলো। এদিকে অরুণিকা গুটি গুটি পায়ে এঘর ওঘর হাঁটছে। নতুন বাসায় এসে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। চৌখাটের ওপারে দাঁড়িয়ে এপারে লাফ দিচ্ছে, এটাই তার নতুন খেলা। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে অরুণিকা আরাফের সামনে এসে বলল, আমি ভাত খাবো। অরুণিকার মুখে এমন কথা শুনে সবাই তার দিকেই তাকালো। কাল সন্ধ্যা থেকে এই বেলা পর্যন্ত মেয়েটা তো শুধু হালকা নাস্তা খেয়েছে, আর গায়ের জামাটাও অপরিষ্কার। রক্তের দাগগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরও এখনো লালচে সোনালি দাগ দেখা যাচ্ছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, আমরা কি ভাত খাচ্ছি? আমাদের কিছু খেতে দেখেছ? আহনাফের কথায় অরুণিকা মুখ ভার করে ক্ষীণ কণ্ঠে বলল, মার কাছে যাব, মাকে ফোন দাও। আহনাফ আরাফকে কিছু বলতে না দিয়ে অরুণিকাকে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, এখানেই চুপ করে বসে থাকো, একটা কথাও বলবে না। আরাফ আহনাফকে আটকাতে গেলে আহনাফ বলল, তুই ওকে আশকারা দিস না। তুই ভালোভাবেই জানিস ওর আবদারের শেষ হয় না। আজ এটা কাল ওটা, এখন থেকেই ওকে দমিয়ে না রাখলে আমাদের মাথা খেয়ে ফেলবে। তুই পারবি চাচির মতো ওর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে? আমি পারবো? আরাফ নরম কণ্ঠে বলল, ও তো অনেক ছোট, ও তো আবদার করবেই। আমরা ওর বয়সে কত আবদার করেছি, ওর তো এখন সেই বয়সটাই চলছে। জানিস আমাদের চেয়েও ওর বেশি কষ্ট হচ্ছে। ও তো জানেই না কি হয়েছে। চাচ্চু আর চাচিকে ছেড়ে ও কখনোই একা ছিল না। কাল সারা রাত আমাকে চাচ্চুর কথা বলেছে, আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি। আমি চাচ্চুর শেষ কথা রাখতে চাই। তোর বাচ্চা পছন্দ না, তাই তোর ওকে বিরক্ত লাগছে, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি না হয় ওর দায়িত্ব নেব। আরাফের কথা শুনে আহনাফ চুপ করে রইল। তার বাচ্চা পছন্দ না, তাই বাচ্চার আশেপাশে থাকতে চাইবে না, এটা তো সম্ভব না। এখন তো তার এই পরিবেশটাও পছন্দ না, তবুও তাকে এখানেই থাকতে হচ্ছে। কথায় জোর না পেয়ে আহনাফ ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। এই সময়টাই সে স্কুল থেকে বাসায় ফিরত। মা তার ক্লান্ত ছেলের ব্যাগ কাঁধ থেকে টেনে নিয়ে ঠান্ডা শরবত এগিয়ে দিতেন। কখনো কখনো বাসায় কি কি হয়েছে সেটাই মিনমিন করে বলতে থাকতেন। আহনাফ মায়ের কথা মনোযোগ দিয়ে শুনতো না। এসেই ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়তো। পকেট থেকে ফোনটা বের করে শক্ত করে চেপে ধরলো আহনাফ। মায়ের বলা কথাটা বারবার তার কানে বাজছে, তোকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেব। সারাদিন তুই ফোন নিয়েই থাকিস, আমার কথা শোনার তো কেউই নেই। বিয়ের পরও তুই ফোনই দেখিস। আমি আমার বৌমার সাথে গল্প করব। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য তার পাশে এসে তার কাঁধে হাত রাখলো। আহনাফ কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কথাগুলো কখনো মনোযোগ দিয়ে শুনিনি। মা বলেই যেত, আর আমি ফোনেই ব্যস্ত থাকতাম। কথা বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যেত। মা বেরিয়ে যাওয়ার পর আমি আবার দরজা বন্ধ করে দিতাম। আরাফ ঠিকই বলেছে, আমার চেয়ে বেশি অরুর কষ্ট হচ্ছে। ও তো সারাদিন চাচির সাথেই ছিল। আমি মাকে এত অবহেলা করার পরও আমার এত খারাপ লাগছে, ওর তো আরো খারাপ লাগবে। তুর্য মলিন মুখে বলল, আমি মাকে বলেছিলাম গানের অ্যালবাম বের করার সুযোগ পেলে প্রথম গানটি তার জন্যই লিখব, কিন্তু এখন হয়তো স্বপ্নটাই বেঁচে আছে। মা আর নেই। আমার পিকনিকে যাওয়া উচিত হয়নি। শেষ সময় না হয় পরিবারের সাথেই থাকতাম। এরপর কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর দুপুর গড়িয়ে বিকেল হলো। রহমত সাহেব কয়েকটা প্যাকেট আর খাবারের বক্স নিয়ে এলেন। প্যাকেটগুলোতে 6 জনের জন্য 2 সেট করে জামা আর প্যান্ট এনেছেন, আর অরুণিকার জন্য 7-8টার মতো ফ্রক আর প্যান্ট। অরুণিকা নতুন জামা পেয়ে খুব খুশি হলো। রহমত চাচা তার সাথে 16-17 বছরের একটা মেয়েকেও এনেছেন। মেয়েটি এই গ্রামের দোকানদারের মেয়ে। রহমত সাহেবের হাতের জিনিসপত্র এগিয়ে দিতেই সে সাথে এসেছিল, কিন্তু রহমত সাহেব তাকে অরুণিকাকে গোসল করিয়ে ও ভাত খাইয়ে দিয়েই যেতে বললেন। অরুণিকাও ধিন ধিন করে তার সাথে চলে গেল গোসল করতে। বেশ কিছুক্ষণ পর অরুণিকার ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনেই তাহমিদ সেদিকে ছুটে গেল। গোসলখানায় কোনো দরজা নেই, চারদিকে চটের বস্তা, সেটাই পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহমিদ কাছে গিয়ে শুনল মেয়েটি অরুণিকাকে চাপা কণ্ঠে গালিগালাজ করছে। অরুণিকার মুখ চেপে ধরে ফিস ফিস করে বলছে, কাঁদলে তোর মুখ সেলাই করে দিমু। চুপ কর।
তাহমিদের এবার রাগ উঠে গেল। বাইরে থেকে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি ওকে বকছো কেন এভাবে? বের হয়ে এসো বলছি। মেয়েটি চটের বস্তার ফাঁক দিয়ে মুখ বের করে বলল, বকা দিমু কেন? ও দাঁড়াইতেছেই না, বিড়বিড় করতাছে, তাই সুন্দরভাবে দাঁড়াইতে কইলাম। তাহমিদ ধমকের সুরে বলল, যাও, এখান থেকে যাও। তাহমিদের চেঁচামেচি শুনে রহমত সাহেব আর বাকিরা বেরিয়ে এলো। তাহমিদের কথা শুনে রহমত চাচা মেয়েটিকে বকলেন। এরপর সে চুপচাপ গিয়ে অরুণিকার জামা পরিয়ে বাইরে আনলো। অরুণিকার চোখ ফুলে গেছে, সে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে তাকে মেরেছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করতেই সে ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে ওর কান্না ভারী হতে লাগলো। হাত দেখিয়ে আরাফের দিকে তাকালো। হাতে চিমটি দেওয়ার দাগ আছে। রহমত সাহেব চুপ করে রইলেন। এরপর আহনাফের এক ধমকে মেয়েটি দৌড়ে চলে গেল। তারপর আরাফ আর তুর্য অরুণিকাকে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটলো। ওর মন শান্ত হওয়ার পর ঘরে ঢুকে খেতে বসলো। ঘরে একটা মাত্র বাতি, তাও আবার এর আলোটা সোনালি হলুদ। এমনিতেই আরাফের চোখে সমস্যা, এখন এই আলোতে সে কিছুই ভালোভাবে দেখছে না। এদিকে ভাতের সাথে মাছ, পেটে ক্ষুধা থাকায় তারা খেয়েই ফেললো। কিন্তু অরুণিকা সেই 10 মিনিট ধরে মুখে ভাত নিয়ে বসে আছে। আরাফ প্রায় আধা ঘন্টা খাওয়ালো, এরপর তুর্যের হাতে দিয়ে উঠে গেল। বাকিটুকু অরুণিকা তুর্যের হাতেই খেলো। এদিকে তুর্যের হাত শুকিয়ে গেছে, ভাতটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ওভেন তো দূরের কথা, এই বাড়িতে চুলোও নেই। রহমত সাহেব বললেন, ওর জন্য আলাদা মেয়ে রাখতে হবে। তোমাদের কলকাতা পাঠিয়ে দেওয়ার আগেই আমার আত্মীয়কে একটা মেয়ে খুঁজে রাখতে বলবো। আহনাফ বলল, বাচ্চা মেয়ে না, একটু বয়স্ক হলে ভালো হবে, আমরাও একটু কমফোর্ট পাবো। রহমত সাহেব হেসে বললেন, আরে ওটা তোমাদের চিন্তা করতে হবে না, রাতে ঘুমানোর সময় বাঁধলো আরেক ঝামেলা। অরুণিকার একা ঘুমানোর অভ্যাস নেই। আরাফ একটু দূরেই তাকে বিছানা করে দিল। সেখানেই সে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার আর তাকে শান্ত করার উপায় নেই, সে এখন মায়ের কাছে যাবেই যাবে। তুর্য অরুণিকাকে কোলে নিয়ে বলল, একটা গান শুনবে? অরুণিকা কাঁদতে কাঁদতেই বলল, শুনবো না, মায়ের কাছে যাব, মাকে আসতে বলো। তুর্য অরুণিকার অনুমতি ছাড়াই গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর অরুণিকা শান্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে একদম ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাকিদের ঘুম আসছে না, তবু তারা ঘুম ভাগ করে নিল। নয়তো দেখা যাবে অরুণিকার ঘুম ভাঙলেও তারা ঘুমের রাজ্যে থাকবে। ভোর 4টা পর্যন্ত আরাফ, তুর্য আর ইমন ঘুমিয়েছে। 4টার পর আহনাফ, ইবান আর তাহমিদ। তবে অরুণিকার ঘুম ভেঙেছে সকাল 10টায়। তারা ভেবেছিল অরুণিকা রাতে কান্নাকাটি করে যদি বাসা থেকে বেরিয়ে যায় তখন আরেক বিপদ হবে। কিন্তু ওর ঘুম তো আরো বেশি ভারী, ভাঙ্গার নামই নেয়নি। 3 দিন তারা নেটওয়ার্কের বাইরে ছিল। রহমত চাচা ছাড়া আর কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। কারো ফোনে চার্জ নেই। এখানে ফোনে চার্জ দেওয়ার সুইচ বোর্ডও নেই। 2 দিন বৃষ্টি পড়েছিল, তাই গরমও লাগছে না, নয়তো ফ্যান না থাকার যন্ত্রণাটা নতুনভাবে যুক্ত হতো। 3 দিন পর রহমত সাহেব একটা পত্রিকা নিয়ে এলেন। পত্রিকার প্রথম পাতার শিরোনাম দেখে মুহূর্তেই তাদের মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। অরুণিকা সবাইকে পত্রিকার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও মাথা ঝুঁকিয়ে দেখলো। এক পাশে তার বাবার ছবি। সে হেসে বলল, বাবা দেখো বাবা, বাবা কি এখন আমাকে নিতে আসবে? পত্রিকার পাতায় মোটা অক্ষরে লেখা, মৈত্রী সোসাইটিতে গণহত্যা, মৈত্রী গ্রুপের এমডির লাশ শনাক্তকরণ, বাকিদের চিহ্নিত করা যাচ্ছে না। 6 জনেরই চোয়াল শক্ত হয়ে গেছে। ইবান বলল, কে করেছে এসব? রহমত সাহেব বললেন, তোমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপ, আর তোমাদের থানার ওসি এর সাথে যুক্ত আছে, এটাই অনেকে আন্দাজ করছে। আরাফ অবাক কণ্ঠে বলল, আমাদের থানার ওসি? এটা কিভাবে সম্ভব? উনি তো অরুণিকার মামা হন।